হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আমি সাজিদ আদনান ওয়াহিদ আছি আপনাদের সাথে। আর আজকের আমাদের এপিসোডে আছে খুবই স্পেশাল একজন অতিথি, যিনি প্রাচীনকালের আয়ুর্বেদিক চিকিৎসার জ্ঞানকে আধুনিক জীবনে কাজে লাগিয়ে মানুষের সুস্থতার জন্য কাজ করে যাচ্ছেন। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের ইন্টারভিউ সেগমেন্টে এখনই চলে যাই, কারণ আমরা কিন্তু আমাদের গেস্টের অফিসেই আছি। দর্শক, আমার পাশে এখন রয়েছেন আমাদের আজকের এপিসোডের সম্মানিত অতিথি, আর আমরা আমাদের এপিসোডের ইন্টারভিউ সেগমেন্টটি এখনই শুরু করতে যাচ্ছি। বাট শুরু করার আগে চলুন ওনার পরিচয়টা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। আমার সাথে এখন আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। স্যার, আমাদের যে প্রোগ্রামটা ভয়েস অফ এক্সিলেন্স, আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনাদের মতো যারা অলরেডি এস্টাবলিশড, যারা এখন একটু লাইফে সফলতা পেয়েছেন বা সফলতার ছোঁয়া অলরেডি অ্যাচিভ করেছেন, আপনাদের কথাগুলো যারা যারা এখনো স্ট্রাগলিং ফেজে আছে বা যাদের একটু ইন্সপিরেশন দরকার তাদের কাছে পৌঁছানো, যাতে করে আপনাদের জার্নিটা শুনে তারাও ইন্সপায়ার্ড হয়। তো স্যার, আমরা একদম প্রথম থেকে আপনার গল্পটা শুনতে চাচ্ছি, একদম আপনার ছেলেবেলা থেকে। আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং যখন একদমই ছোট ছিলেন তখন আসলে বড় হয়ে কি হতে চেয়েছিলেন? ধন্যবাদ, আপনারা আমার সাথে এই আলোচনায় যুক্ত করেছেন। তো আমার ছোটবেলা কেটেছে আমার নিজের শহর মাগুরা জেলা, এবং জেলায় অবশ্য আমি একটি গ্রামে এবং অজপাড়াগে বলতে পারেন, বা একটা প্রত্যন্ত অঞ্চলে একেবারে কাদামাটির সঙ্গে আমি বড় হয়ে উঠেছি। এবং সেখানে আমার বড় হয়ে ওঠা একটি গ্রাম্য পরিবেশে, তারপরে আমার ঢাকায় চলে আসা। তো আমি জীবনে আমার স্বপ্ন ছিল যে আমি লেখাপড়া শিখব, একটা বড় জায়গায় আমাকে যেতে হবে, এবং আমার বড় চাকরি করা বা ব্যবসা এ ধরনের কোনো ছিল না। তখন আমরা গ্রামে বড় হয়েছি, আমাদের মনে হয়েছে যে আমাদের একটা কিছু করতে হবে, এবং আমাদের পরিবার আছে, আমাদের বাবা মা আছে, সংসারে আমি 5 ভাই 1 বোন, তার মধ্যে আমি বড়, সংসারের দায়িত্ব আমাকে কাঁধে নিতে হবে। তো এগুলো ছিল এক সময়ে, যখন বড় হচ্ছিলাম তখন আমাদের মধ্যে একটা স্বপ্ন তৈরি হচ্ছিল। তো এরপরে সেটা হচ্ছে যে আমি সেই অবস্থা থেকেই আমার ঢাকায় চলে আসা, এবং সেটা 1986 সাল হবে। এবং আমি যখন ঢাকায় আসি তখন ইত্তেফাক পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেখেছিলাম যে সেখানে মার্কেটিং অফিসার হিসাবে একটা ঔষধ কোম্পানি, সেটা ছিল একটা ইউনানি ঔষধ কোম্পানি। তো এটা দেখে আমি 186 নর্থ সাউথ রোড সিদ্দিক বাজার, তো সেখানে গেলাম। তো যাওয়ার পরে তখন সেখানে আমি দেখি যে তাদের ওখানে এই ন্যাচারাল মেডিসিন, আয়ুর্বেদিক, ইউনানি, এই মেডিসিনগুলো কিভাবে উৎপাদন হয়, কিভাবে বাজারজাতকরণ করা হয়, এইগুলো নিয়েই সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা চলছে। এবং সেখানে আমি আবেদন করলাম, পরে আমাকে 1 মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করলো। তো এই 1 মাস প্রশিক্ষণ নেওয়ার পরে তখন দেখলাম যে এই ট্র্যাডিশনাল মেডিসিনই পৃথিবীর সবচেয়ে উন্নত, এবং এটা রোগ ব্যাধি নিরাময়ে কাজ করে, এবং এটার উপর আমার একটা বিরাট দুর্বলতা তৈরি হলো। এরপরেই এই চিকিৎসা ব্যবস্থার প্রতি আমার আগ্রহ আসলো। এরপরে আমি এটার উপরেই আমার লেখাপড়া এবং এটার উপরেই আমার কর্মযজ্ঞ, সেভাবে আমার শুরু হয়ে গেল। এবার আমি একটু আমার ব্যক্তিগত আগ্রহ থেকে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। যেহেতু আপনি বললেন যে আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আপনি পড়ালেখা করেছেন, তো আমাদের দেশে এখন পর্যন্ত আমি যতদূর জানি যে আয়ুর্বেদিক মেডিসিনের চল কিন্তু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যতটা পপুলার, আয়ুর্বেদিক মেডিসিন তার চেয়ে একটু কম পপুলার। এবং এই বিদ্যায় শিক্ষিত হতে হলে আসলে কি ডিগ্রি নিতে হয় এবং কোথা থেকে নেওয়া যায়, এটাও হয়তো অনেক সাধারণ মানুষই জানেন না। সেজন্য আপনার কাছে জানতে চাইবো যে আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায়, আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে স্টাডি করে যদি ডক্টর হতে চায়, সেক্ষেত্রে আসলে প্রসিজিওরটা কি? দেখেন, আমাদের এই আয়ুর্বেদটা মূলত প্রায় 5000 বছরের একটি পুরনো চিকিৎসা ব্যবস্থা, এবং এই উপমহাদেশে এই চিকিৎসা ব্যবস্থার উদ্ভব হয়, এবং এখনকার সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত সারা পৃথিবীতে আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থার একটা সুনাম এবং ঐতিহ্য রয়ে গেছে। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন।
সেটা হচ্ছে স্বাধীনতার পরে আমাদের এখানে আয়ুর্বেদিক কলেজ প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসা এবং তার শিক্ষার প্রচলনটা শুরু হয়, এবং ভারতে এই চিকিৎসা ব্যবস্থার প্রচলন আরও বেশি, এবং প্রায় 200-র উপরে সেখানে ইউনানি এবং আয়ুর্বেদিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এবং সরকারি বিশ্ববিদ্যালয় সহ সেখানে এই চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নত এবং তার দ্বার উন্মোচন হয়েছে। পাশাপাশি ভারতে একটা আয়ুষ মন্ত্রণালয়ও আছে, যেখানে আয়ুর্বেদ, ইউনানি এবং ট্র্যাডিশনাল মেডিসিনকে সরকারি পৃষ্ঠপোষকতায় সেটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং এই পদ্ধতির ঔষধকে বিদেশে রপ্তানি করার জন্য রাষ্ট্রীয়ভাবে সেখানে দেওয়া হয়। তো এই জন্যে ভারত এবং বাংলাদেশে এই চিকিৎসা ব্যবস্থার শিক্ষার যে দ্বার উন্মোচন, এটা হয়ে আসছে অনেক আগ থেকেই। আমাদের এখানে মানে এর আগে যেটা স্বাধীনতার পরে আমাদের এখানে এখন পর্যন্ত 9টা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আছে, আর 16টা আছে ইউনানি মেডিকেল কলেজ। আর হামদর্দ বিশ্ববিদ্যালয়, সেখানেও ইউনানি আয়ুর্বেদিক ফ্যাকাল্টি আছে। আর অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ, সেখান থেকে মিরপুর সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আছে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে লক্ষ্মীপুর ইউনানি মেডিকেল কলেজ আছে, এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের বগুড়াতে সেখানেও হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ আছে। সব মিলে এখানে 2 ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। একটা হলো 4 বছরের ডিপ্লোমা এবং 6 মাসের ইন্টার্নশিপ দেওয়া হয়। এরা যারা পাশ করে তাদেরকে ডিপ্লোমা, এদের নিবন্ধন দেওয়া হয় বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ড, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। তাদেরকে পাশ করার পরে তাদেরকে চিকিৎসক হিসাবে নিবন্ধন দেওয়া হয়ে থাকে, এবং আমাদের এখানে এর একটি আইন আছে, সেটা দ্য ইউনানি আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983। এইটার আলোকে ওখান থেকে নিবন্ধন দেওয়া হয়। আমি ওই বোর্ডেরও একজন সিনিয়র মেম্বার। পাশাপাশি এই যে বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওর অধিভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে 5 বছরের কোর্স এবং 1 বছরের ইন্টার্নি। MBBS পড়তে হলে যে যোগ্যতা দরকার, এবং MBBS পাশ করার পরে তার যে নিবন্ধন, গ্রাজুয়েট আমরা বলি, ডিগ্রি যে দেওয়া হয়, সে মানটা কিন্তু সমানই। তো এখান থেকে যারা পাশ করে গ্রাজুয়েট হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে সরকারিভাবে তাদের মেডিকেল অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় 5 শতাধিক ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার সারা বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় তারা সদর হাসপাতালগুলোতে মেডিকেল অফিসার হিসাবে চিকিৎসা দিচ্ছে জনগণকে। স্যার, অনেকেই দেখা যায় যে অ্যালোপ্যাথিক মেডিসিনের প্রতি একটু অনীহা থাকে, কারণ অ্যালোপ্যাথিক মেডিসিন খেলে মানে কিছু কিছু মেডিসিনের অনেক সাইড এফেক্ট থাকে, হয়তো লং টার্ম ইউজ করলে বডির জন্য সেটা ক্ষতিকর হয়। তো অনেকেরই একটা ওষুধ খাবার প্রতি অনীহা থাকে, দেখা যায় যে অসুস্থ হয়ে আছে কিন্তু ওষুধ খেতে চাচ্ছে না। কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে আয়ুর্বেদিক মেডিসিন আসলে আমাদের বডির জন্য কতটা সেফ? আয়ুর্বেদিক যে মেডিসিনগুলো, এটার কি আসলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বা থাকলেও সেটা আসলে কতটুকু? ধন্যবাদ আপনাকে। দেখেন, অ্যালোপ্যাথি চিকিৎসার উপরে যেভাবে গবেষণা হয়েছে, এবং এটা তো মডার্ন মেডিসিন আমরা বলে থাকি, একেবারে রোগের উপরে সেটা সুনির্দিষ্টভাবে গবেষণা হয়ে তারপরে এটা বাজারে আসে। কিন্তু আমাদের যে আয়ুর্বেদিক ঔষধ, এবং এই ঔষধটাও কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষ তার রোগ ব্যাধি নিরাময়ে এটা সেবন করে আসছে। যদি আপনাকে বলি যে আয়ুর্বেদিক ঔষধ ব্যবহারের আমরা কি কি দিয়ে তৈরি হয়, যেমন এর অধিকাংশ কিন্তু আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি, সেবন করে থাকি। যেমন ধরেন, আমরা যদি বলি লবঙ্গ, দারচিনি, এলাচ, যষ্টিমধু, তারপরে তেজপাতা, পিড়ঙ্গ, বিড়ঙ্গ, কালোজিরা, মেথি, জন, এই যে আমি পরিচিত যে হার্বসগুলো বললাম, এগুলো কিন্তু আমরা খাবারে মশলা হিসাবে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপরে যেমন আঙ্গুর, যেটা আমাদের ঔষধে ব্যবহৃত হয়, কিশমিশ, এটা আমাদের ঔষধে ব্যবহৃত হয়। তো এই যে উপাদানগুলো বললাম, এখন আপনাকে যদি একটা বলি যে এইগুলো হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন হার, সেটা আমরা পরিমিত মাত্রায় আমরা ব্যবহার করি। যেমন যদি আপনি লবঙ্গ, দারচিনি, এলাচ, এটা আপনি কিন্তু মশলা হিসাবে খাবারে দিচ্ছেন, অতিরিক্ত দিলে কিন্তু
খাবারটা নষ্ট হবে। আবার যদি পরিমিত মাত্রায় দেন খাবারটা টেস্ট হবে। তো শুধু টেস্টের জন্য কি আমরা দেই না, না, এটা হচ্ছে আমাদের এই খাবারগুলো গেলে আমাদের হজম ভালো হবে। যেমন গোলমরিচ, এটা আমাদের হজমে সাহায্য করে। তারপরে লবঙ্গ, দারচিনি, প্রত্যেকটির একটি মেডিসিনাল ভ্যালু রয়ে গেছে। তো এগুলো আমরা যখন সেবন করি তখন প্রতিদিনই আমাদের শরীরে এটা সহায়ক শক্তি আমাদের দিয়ে থাকে। এর মধ্যে একটা জিনিস হলো, একটা হলো ঔষধি গুণ সম্পন্ন ভেষজ, আর একটা হলো খাদ্য গুণ সম্পন্ন ভেষজ। যেমন আপনি যদি এখানে যদি পেঁপে, আপনি পাকা 2টা পেঁপে খান, আপনার এটা পেটে যাবে, হজম হবে, বেরিয়ে যাবে, যেটা দরকার শরীর গ্রহণ করবে। কিন্তু আপনি যদি 4টা গোলমরিচ একসাথে চিবিয়ে খান, শরীরে আপনার প্রেসার বেড়ে যাবে। কিন্তু পরিমিত মাত্রায় যদি খান তাহলে আপনার শরীরে এটা সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। এই জন্যে আমাদের আয়ুর্বেদের ঔষধের যে পদ্ধতি, সেটা হলো পরিমিত মাত্রায় এই ঔষধের উপাদানগুলো আমাদের যে পরীক্ষিত যে ফর্মুলা রয়ে গেছে, সেই ফর্মুলা অনুযায়ী আমরা তৈরি করে, কোথাও তরল, কোথাও আমরা সেটা ট্যাবলেট, ক্যাপসুল, সেমি সলিড, নানা প্রক্রিয়ায় আমাদের ঔষধের যে পদ্ধতিগতভাবে আছে সেটা নিয়ে আসি। সেই জন্যে যদি আপনি মানে আমাদের এই যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে 1982 সালে ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স হওয়ার পরে, আমাদের এখানে কিন্তু শিল্প হিসাবে সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে। এবং আপনাকে যদি এটা বলি যে একটা প্যারাসিটামল অনুমোদন করার জন্য যে প্রক্রিয়া, আমাদের এই ওষুধগুলো ঠিক একই প্রক্রিয়া অনুমোদন দিয়ে থাকে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কারণ এই ঔষধ প্রশাসন অধিদপ্তর ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, এই 4টা পদ্ধতিকেই তারা নিয়ন্ত্রণ করে। স্যার, অনেক আধুনিক চিকিৎসক আছেন যারা আয়ুর্বেদিক চিকিৎসার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেন। আপনি কিভাবে এই বিভ্রান্তি দূর করতে চান? একজন অ্যালোপ্যাথি চিকিৎসক বা একজন অধ্যাপক, তিনি তো তার চিকিৎসা ব্যবস্থা এবং তার পদ্ধতির উপরেই কথা বলবেন। কারণ উনি এমবিবিএস থেকে শুরু করে তার যত গবেষণা কিংবা তার যত মানে চিকিৎসা ব্যবস্থার উপরে যত প্রশিক্ষণ গ্রহণ করা দেশে বিদেশে, তিনি অ্যালোপ্যাথির উপরে নিয়েছেন। তিনি তো অন্য আরেকটা চিকিৎসা বিজ্ঞান বা পদ্ধতির ভিতরের কি অবস্থা বা ঔষধের কি অবস্থা এটা তো তার জানার কথা না। ফলে তার মন্তব্যটা নিয়ে তো আমাদের মন্তব্য করার কোনো যুক্তিকতা থাকে না। আপনি একটি চিকিৎসা ব্যবস্থাকে মূল্যায়ন করবেন এইভাবে যে ওই চিকিৎসা ব্যবস্থার সরকারি ভাবে তার স্বীকৃতি আছে কিনা। দ্বিতীয় পর্যায়ে হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা ওই চিকিৎসা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে কিনা। তারপরে আসেন যে ওই চিকিৎসা ব্যবস্থা কতদিন ধরে মানুষ গ্রহণ করছে এবং তার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে কিনা, কিংবা তার দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ব্যাপক কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন জনগোষ্ঠীর কোনো অভিযোগ আসছে কিনা। আপনি হর হামেশাই দেখবেন যে অ্যালোপ্যাথি ওষুধগুলো দীর্ঘমেয়াদী খেলে কিংবা তার ডোজের যে ফর্ম ডাক্তাররা বলে থাকে তার একটু ব্যতিক্রম হলে কিন্তু তার সাইড এফেক্ট দেখা দেয়, মারাত্মক সাইড এফেক্ট দেখা দেয়। তো ফলে সব চিকিৎসা ব্যবস্থারই একটি নিয়ন্ত্রিত জায়গা আছে, ওইটার বাইরে যাওয়া তার ঠিক না। আমরা যেহেতু খুব ওভার পপুলেটেড একটা দেশে থাকি, সবার ক্ষেত্রে সেই সুযোগটা পাওয়া পসিবল হয় না। মানে সবাই মেডিকেল কলেজে হয়তো চান্স পায় না, বা অনেকের টাকা পয়সার কারণেও হয়তো সেখানে পড়াটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু একটি সুন্দর অল্টারনেটিভ হতে পারে। যদি তরুণরা এই খাতে যুক্ত হয় তাহলে কিন্তু তাদের ডাক্তার হওয়ার স্বপ্নটাও পূরণ হবে। তো তরুণদেরকে এই খাতে আগ্রহী করে তুলতে আপনি কি পরামর্শ দেবেন? ধন্যবাদ। দেখেন, এখন কিন্তু সে আগের অবস্থা নাই, কারণ এখন আমাদের দেশে সরকার স্বীকৃত বা সরকারের পৃষ্ঠপোষকতায় 27টা ইউনানি আয়ুর্বেদিক কলেজ হয়েছে। এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার যে যোগ্যতা অর্জন করেছেন বা করবেন, ঠিক ইউনানি আয়ুর্বেদিকেও পড়তে হলে একই তার যোগ্যতা লাগে। তো এখন অ্যালোপ্যাথিতে তো অনেকেই ভর্তি হতে পারে না, বা পারে না, সেখানে টাকা পয়সার অনেক বিষয় থাকে কিংবা নানা কারণে অ্যালোপ্যাথিতে যারা ভর্তি হতে পারে না তারা এখানে ভর্তি হওয়ার একটা সুযোগ থাকে। আবার অনেকে আছে মেধাবী যারা জানে যে এই আয়ুর্বেদে পড়াশুনো করার পরে মেডিকেল অফিসার হতে পারবে। এরপরে আমাদের যে ঔষধ কোম্পানিগুলো রয়ে গেছে, এই ঔষধ কোম্পানিগুলোতেও কিন্তু তাদের কাজ করার একটা জায়গা।
এবং প্রত্যেকটা কোম্পানি, বিশেষ করে যেমন যে আমারও একটা ওষুধ কোম্পানি আছে, আমার 208টা ওষুধ কোম্পানি, এর মালিকদের তো আমি সাধারণ সম্পাদক। আমি দেখেছি যে আমাদের অধিকাংশ ওষুধ কোম্পানিগুলোতে 3-4জন করে উৎপাদন কর্মকর্তা, তারপরে সেখানে কিউসিতে ফার্মাসিস্ট থাকে। এর পাশাপাশি আয়ুর্বেদিক এবং ইউনানি যে সমস্ত কোম্পানিতে ঔষধ প্রশাসনের গাইডলাইন অনুযায়ী সেখানে কিন্তু সেই বিভাগে কর্মরত রয়ে গেছে। স্যার, আপনার আগামী 5 বছরের পরিকল্পনা নিয়ে জানতে চাচ্ছিলাম। আমি সরকারিভাবেও আমাদের ভারতে অনেকগুলো প্রোগ্রামে আমি গিয়েছি, সেই সরকার যে প্রোগ্রামগুলো নিয়েছে। তারপরে অন্যান্য দেশ, নেপাল সহ বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, থাইল্যান্ড সহ নানান জায়গায় যেখানে ট্র্যাডিশনাল মেডিসিনগুলো নিয়ে কাজ হয়। তো আমরা দেখেছি যে ওই দেশগুলোতে কিভাবে তারা ঔষধ উৎপাদন করে নিজের দেশের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে, এরপরে তারা এক্সপোর্ট করার জন্য চিন্তা করছে। আমাদের এখানেও সরকার, বিশেষ করে বিপিসি, তারা আমাদেরকে সহযোগিতা করছে যে কিভাবে এক্সপোর্ট করা যায়। অ্যালোপ্যাথিক যে বড় কোম্পানিগুলো আছে, বিশেষ করে স্কোয়ার, একমি, জেসন্স, রেনাটা, ড্রাগ ইন্টারন্যাশনাল, এরকম অনেক বড় বড় ওষুধ কোম্পানিগুলো তারাও কিন্তু আয়ুর্বেদিক ডিভিশন বা হার্বাল ডিভিশন তারা করেছে। এই জন্য আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, আমাদের অ্যাসোসিয়েশনে যারা যুক্ত আছে তারাও যাতে মানসম্মত ওষুধ উৎপাদন করা এবং এরপরে দেশের মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা বাড়ানো, তাদের স্বাস্থ্যসেবায় অবদান রাখা, এরপরে আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারবো। আমাদের এখন পরিকল্পনাটা হলো যে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব এবং এটা রপ্তানি করে যাতে আমরা বিদেশ থেকেও আমরা অর্থ উপার্জন করে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারি। এটাই হচ্ছে আমাদের এখন লক্ষ্য। স্যার, অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আপনার কোম্পানির জন্য, আর আমি আশা করছি যেন আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সফল হন। আমরা আমাদের ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বাট যাবার আগে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার। ধন্যবাদ আপনাদেরকেও।